দর্শক, ৯ নং বিপদ মহাবিপদ সংকেত সেটি চলছে এবং আমরা যদি একটু সাগরের পরিস্থিতি দেখাতে চাই, উত্তাল সাগর এবং জোয়ারের পানি যেটি স্বাভাবিকের চেয়েও খালি চোখেই দেখা যাচ্ছে একদম 2 থেকে এখন পর্যন্ত 2 ফুটের মতো বাড়ন্ত বলা যায় এবং বেশ উত্তাল সাগর এবং সেই সাথে দমকা হাওয়া তো বইছেই এবং আমরা যেটি জানি যে কক্সবাজার সমুদ্র সৈকতে একদম বলা যায় যে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে কাউকে আর এই উত্তাল সাগরের ঢেউয়ের সাথে যে সমুদ্র স্নান সেটি করতে দেওয়া হচ্ছে না এবং পর্যটকদেরকে বেশ সতর্ক রাখা হয়েছে এবং ঘূর্ণিঝড়ের সার্বিক প্রস্তুতি এবং জেলা প্রশাসন আসলে কি ধরনের প্রস্তুতি নিয়েছে এবং সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে আমরা একটু কথা বলবো। আমার সাথে আছেন আমাদের দুজন সহকর্মী, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং প্রবাল নিউজের বার্তা প্রধান এবং সাথে আছেন এবং আমার সাথে আছেন টিটিএনের বার্তা প্রধান এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি। আমরা একটু কথা বলবো এই ঘূর্ণিঝড়টির সার্বিক পরিস্থিতি এবং জেলা প্রশাসন আসলে কেমন প্রস্তুতি নিয়েছে। আমরা এর আগেও আমরা যেটি দেখেছি যে প্রশাসন প্রস্তুতি নিতেও একটু গড়িমসি ছিল বলে আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি দেখেছি। আসলে আজকের এই পরিস্থিতিতে এখন ৯ নং মহাবিপদ সংকেত চলছে এবং আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? দু একটা পরিবার, শুধুমাত্র ধলঘাটা মাতারবাড়িতে 2-1টা পরিবার আশ্রয় কেন্দ্রে গেছে। একেবারে সমুদ্র ঘেঁষে আমাদের কাছে যে তথ্য আছে, শহরে 2-1টা পরিবার আছে। এছাড়া আপনার একটা মানুষই কিন্তু আশ্রয় কেন্দ্রে যায়নি। কিন্তু এই মহাবিপদ সংকেত চলছে, এ অবস্থায় মানুষের এখনই আশ্রয় কেন্দ্রে যাওয়া দরকার। কক্সবাজারে প্রায় 17 লক্ষ মানুষ একেবারে উপকূলে বসবাস করেন এবং প্রায় 3 লাখের মতো মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন সমুদ্রে ঘেঁষা। আপনি দেখেন এখনো পর্যন্ত একটা মানুষকে নিয়ে যেতে হবে। আপনি যখন প্রশ্ন করবেন কাউকে, প্রশাসনের কর্তৃপক্ষ, যে আপনারা তাদেরকে ফোর্স করবেন কিনা মানুষের জীবন রক্ষায়, আমরা ছোট্ট একটা ঝাঁকুনি খেয়ে গেলাম। যে আপনি যখন প্রশাসনকে প্রশ্ন করবেন যে আপনি তাদেরকে একটু ফোর্স করবেন কিনা নিয়ে যাওয়ার জন্য তাদের জীবন রক্ষায়, তখন আপনি রাগান্বিত চেহারা তাদের থেকে দেখতে পান। এইগুলো হচ্ছে অবস্থা। কোথাও কোনো মানুষ যায়নি, কাউকে ফোর্সও করা হয়নি। ঝুঁকিপূর্ণভাবে 15 লাখ মানুষ 1.5 লাখ মানুষ বসবাস করেন, তাদেরকেও একটা মানুষকেও কিন্তু নিয়ে যাওয়া হয়নি। এবং আপনি বক্তব্যের মধ্যে আইন শৃঙ্খলা বা যে প্রস্তুতি কমিটির সভায় অনেক পরিকল্পনার কথা আপনি দেখতে পাবেন। সেটা কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চিত্র এখনো পর্যন্ত দেখি নাই। তবে যে বিষয়টা হচ্ছে এই বিশেষ করে আপনি কুতুবদিয়া ধলঘাটা খুবই ঝুঁকিপূর্ণ একটা এলাকা। এখানে বেড়িবাঁধ নাই বললে চলে একেবারে। সেখানে প্রশাসনের কোনো লোকজন গিয়েছে, এখানে আমাদের কিন্তু সহকর্মীরা কাজ করছেন, আমরা দেখি নাই। সেন্ট মার্টিনকে শুধু বলে দেওয়া হয়েছে তোমাদের হোটেলগুলোতে একটু রাখার ব্যবস্থা করে দিও। এই যে অবহেলাগুলো, এই অবহেলার কিন্তু মানুষের স্বপ্নগুলো প্রতিবারই কক্সবাজারগুলো মানুষের ভেঙে যায়। আপনি দেখছেন গত বছর যে ঘরটি ভেঙেছে সে ঘরটা আবার সে গড়েছে বিশাল একটা স্বপ্ন নিয়ে, আবার সে ঘরটা আবার ভাঙবে। এভাবে ভাঙা গড়ার যে স্বপ্ন মানুষ এখনো পর্যন্ত দাঁড়াতে পারছে না। উপকূলের মানুষ 60 দশকের যে বেড়িবাঁধটি আপনি দেখছেন, এর 60 দশকের সে সময়ের জলবায়ুর সাগরের উচ্চতার উপর নির্ভর করে এটা তৈরি করা হয়েছিল। সে 60 দশকের উচ্চতা 3 ফুট ছিল সাগরের, এখন সেই সাগরের উচ্চতা 7 ফুট 8 ফুট। আপনি কিন্তু সেই বেড়িবাঁধটাই রয়ে গেছে। মানুষের অনেক দিনের দাবি, লবণ, চিংড়ি, শাক, সবজি, এখান থেকেই কিন্তু কোটি 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 সরকার পায়, কিন্তু এই বেড়িবাঁধটা এখনো পর্যন্ত রক্ষা পায় না। প্রস্তুতির কথা জানতে চাচ্ছিলাম, প্রস্তুতির বড় প্রস্তুতি আমরা দেখছি, আপনিও দেখছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উপকূলের মানুষগুলোকে আসলে রক্ষা করার জন্য স্থায়ী বেড়িবাঁধ খুব বেশি জরুরি। এত বড় আঘাত কক্সবাজারে কিন্তু আসে তা কিন্তু নয়, কিন্তু অল্প আঘাতেই তছনছ হয়ে যায় মানুষের স্বপ্নগুলো, এবং এই স্বপ্নগুলোকে সুরক্ষিত রাখার জন্য বেড়িবাঁধগুলো খুবই জরুরি বলে আমার কাছে মনে হয়। 638টি আশ্রয় কেন্দ্রের কথা বলা হচ্ছে এবং সেই সাথে 10,800 স্বেচ্ছাসেবক কাজ করছে। তাহলে এখন পর্যন্ত আপনি যেটি বলছেন আপনার তথ্য অনুযায়ী 2-3টি পরিবার হয়তো আশ্রয় কেন্দ্রে গিয়েছে। উপকূলে আমরা যেটি বলছেন যে 1.5 লাখ মানুষ কিন্তু হচ্ছে গিয়ে নিম্নাঞ্চলে বসবাস করে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে এবং সেটা আবহাওয়ার পূর্বাভাসও বলছে। তাহলে সেই ক্ষেত্রে সম্ভাবনা কি আসলে কোন দিকে যাচ্ছে? আছর তো একটা লাগবে, ঝাঁকুনি তো একটা দিবেই।
গতবারের মতো আমাদের কাছে 9 নম্বর মহাবিপদ সংকেত গতকালকেও আবহাওয়া অফিস তাই বলছে যে 10 নম্বর এখানে আর কক্সবাজারে হচ্ছে 9 নম্বর মহাবিপদ সংকেত। ঝাঁকুনি একটা যাবে, ঝাঁকুনি মানে হচ্ছে উপকূলের যে 15 লাখ বা 17 লাখ মানুষের কথা বলছি তারা তো ক্ষতিগ্রস্ত হবে, এটা নিশ্চয়ই আমরা বলতে পারি। আর যে আপনি ভলেন্টিয়ারের কথা বলছেন, আপনি একটা দেখেছেন আমাকে বলবেন যে আপনি কোথাও খবর নেন তো কোনো ভলেন্টিয়ার কাজ করছে? রোহিঙ্গা ক্যাম্পে হাজার হাজার 14 লাখ মানুষ আছে, তাদের কোথাও আছে? আমি এটা খুবই জায়গা থেকে বলছি না, মানুষের নিরাপত্তার সাথে বলছি। আমরা যেভাবে কথা বলি সেভাবে আমাদের বাস্তবায়নটা খুবই জরুরি বলে আমার কাছে। ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু। আমরা একটু কথা বলি তৌফিকুল ইসলাম লিপুর সাথে। আপনি সার্বিক পরিস্থিতি আসলে কেমন দেখলেন? একটু বলি, মানে কঠিন বাস্তবতার যেই কথাগুলা খুব সহজভাবে কিন্তু মিন্টু বলেছে। তার আগে আমি ছোট্ট একটি গল্প বলি, এটি গল্পের মতো মনে হলে এটি খুব বাস্তব। গতবার আমি ঘূর্ণিঝড়ে দেখেছি একটি আশ্রয় কেন্দ্রে একজন খুব এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি খিচুড়ি পুরো একটা ডেকসি করে খিচুড়ি নিয়ে তিনি গিয়েছিলেন, কিন্তু সেখানে দেওয়ার মতো কোনো তিনি মানুষ পাননি। তবে এখানকার মানুষের যারা সমুদ্র তীরবর্তী এলাকায় মানুষ যারা বসবাস করেন, তাদের মধ্যে একটা বিষয় আমরা দেখেছি, যখন পানি তাদের ঘর পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত তারা ঘর থেকে বের হবে না, সেরকম একটি মানসিকতা আমরা দেখেছি। একটু আগে আমার সহকর্মী আজিম নিহাদ জেলা প্রশাসক একটা জিজ্ঞাসা করেছিলেন, যদি মানুষ যদি না যায় তাহলে তাদেরকে জোর করে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আপনারা করবেন কিনা, কিন্তু জেলা প্রশাসক মহোদয় তিনি তার কোনো সদুত্তর এটা দেননি। তবে এটি হচ্ছে এখন 9 নম্বর বিপদ সংকেত। এখন কিন্তু মশকরা করার কোনো সুযোগ নেই, কোনো অবহেলা করার কোনো সুযোগ নেই। সেন্ট মার্টিন দ্বীপে একটু আগে আমি খবর নিয়েছি, মানুষ যার ঘরে সেই বসবাস করছে। তো এখন গতবার দেখেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, এসব এলাকার মানুষরা কিন্তু এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যায়নি। তবে 10,800 স্বেচ্ছাসেবক তারা করছেটা কি আসলে, এটা তারা কি করছে সেটা আসলে আমরা জানি না এখনো পর্যন্ত। তো এখন এই দুর্যোগপূর্ণ এখন এই পরিবেশে, অর্থাৎ 9 নম্বর বিপদ সংকেত, যদি এটি 9 ছাড়িয়ে যদি 10-এ চলে যায় তাহলে পরিস্থিতি কিরকম হবে সেটি আসলে এই যে পরিবেশ অর্থাৎ প্রকৃতি আমাদেরকে বলে দিবে। কিন্তু এখন যদি তাদের ঘর থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া না হয় তাহলে খুব ভয়াবহ পরিস্থিতি হবে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে সমুদ্র সৈকত এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা, আমরা হয়তো গণমাধ্যম কর্মীরা পেশাগত কাজে আমরা এসেছি, কিন্তু আমরা খুব দূরত্ব বজায় রেখে আসছি। একটু আগে একটা ঢেউ আছড় দিয়ে আমাদের পা ভিজিয়ে দিয়েছে, শরীর ভিজিয়ে দিতে পারতো। তো এইরকম পরিস্থিতির মধ্যে মাইকিং করে যাচ্ছে টুরিস্ট পুলিশ। আপনি কিন্তু এই যে সুগন্ধা পয়েন্টে হয়তো আমাদের ক্যামেরা এতটুকু কোলাবে না, আমরা ওখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, শত শত মানুষ ওখানে তারা সমুদ্র স্নান করছে জীবনের ঝুঁকি নিয়ে। আসলে বারবার আমরা প্রশাসনের কথা বলি, সচেতনতার কথা বলি, নিজ থেকে যদি সচেতনতা না উঠে তাহলে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে। ধন্যবাদ তৌফিকুল ইসলাম। আমরা একটু কথা বলবো আমাদের সহকর্মী আজিম নিহাদের সাথে। নিহাদ, আসলে বলা হচ্ছিল যে প্রশাসনের প্রস্তুতি এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিয়ে আসার বিষয়ে আশ্রয় কেন্দ্রে যেহেতু বিপদ সংকেতও বাড়ছে, তো সেক্ষেত্রে আসলে মানুষ আসলে সচেতন হতে এত গড়িমসি করে কেন? এখন এটা আসলে আমরা গত কয়েকবার কিন্তু সেটা দেখেছি, বিশেষ করে মোকার সময় যখন বড় করে প্রস্তুতি নেওয়া হলো, সতর্কবার্তা দেওয়া হলো, সবাইকে নিয়ে আসার চেষ্টা করা হলো, সেই সময় কিন্তু লোকজন ঠিক একটা আসেনি। পরে সেখানে অবহেলার কারণে পরে মোকার সময় মানুষের যেহেতু অনেক বেশি প্রস্তুতি নিয়েও মোকা আঘাত করেনি, ফলে একটা অবহেলা তৈরি হয়েছিল। সেই অবহেলা করতে গিয়ে যখন হামুন আসলো তখনও একই ধরনের অবহেলা, যেহেতু মোকা আঘাত করেনি তাহলে এটা কেন আঘাত করবো, পরে হামুন কিন্তু আঘাত করে গেছে। তেমনিভাবে এবার যদি লোকজন না যায়, যদি আল্লাহ না করুক যদি কিছু একটা হয়, ভয়াবহ পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এবং মানুষের মধ্যে এখন 9 নম্বর বিপদ সংকেত, আমি সমিতি পাড়া সহ বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, ওখানকার মানুষের মধ্যে যে ঘূর্ণিঝড়ের বিষয়গুলো এগুলো মাথায় নাই। এবং প্রশাসনের পক্ষ থেকেও দায়সারা একটা মিটিং করা হয়েছে,
কিছু কিছু বিচ্ছিন্নভাবে মাইকিং করা হচ্ছে, যেখানটায় মিডিয়া আছে সেখানে মাইকিংয়ের কাজ চলছে। এই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। প্রকৃত অর্থে তাদেরকে গিয়ে বোঝাতে হবে যে তারা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। ধন্যবাদ আজিম নিহাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আসলে প্রশাসনের সার্বিক প্রস্তুতি এবং সামগ্রিক বিষয় নিয়ে। আসলে আমাদের সাথে আছেন একজন এখানে সিআইপিআরবি এর কর্মকর্তা, তিনি কক্সবাজার সমুদ্র সৈকতে লাইফগার্ড নিয়ে কাজ করেন। আসলে আপনারা এখন সৈকতের আপনাদের প্রস্তুতি কেমন? আসলে এই ঘূর্ণিঝড় দেখার জন্য বলে প্রচুর পর্যটক এবং স্থানীয় মানুষজন এসছে। দেখতেই পাচ্ছেন যে সাগর উত্তাল রয়েছে। আমরা কাউকে পানিতে নামতে দিচ্ছি না। আমাদের ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা চেষ্টা করছি কাউকে যাতে আমরা পানিতে নামতে দিতে না পারি। তবে বিভিন্ন প্রান্তে মানুষজন কিন্তু নামার চেষ্টা করছে, এই বাধা উপেক্ষা করছে। আমরা কন্টিনিউ মাইকিং করে যাচ্ছি, কন্টিনিউ মানুষকে সচেতন করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি কেউ যাতে পানিতে না নামে। অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজ আহমেদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আসলে সামগ্রিক সকল বিষয়গুলো নিয়ে, প্রশাসনের প্রস্তুতি সহ। দর্শক, ইতিমধ্যেই যে বাতাসের গতিবেগ সেটিও বাড়ছে এবং সেই সাথে সাগরের উত্তালতার কথা বলছিলাম। সাগরের পানিও বেশ আরো উঁচু হয়েছে এবং এখানে যে টিউব একটি দেওয়া হয়েছে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে, সেটির একদম উপরেই পানি আমরা দেখছি ঢেউয়ের আছড়ে পড়ছে এবং সেই সাথে বাতাসের গতিবেগও বাড়ছে। তো দর্শক, আমাদের সাথে থাকবেন, আমরা ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে।